স্বর্ণপরীর আশীর্বাদে রাজ্য সমৃদ্ধ। এক রাতে আকাশে এক বিশাল সোনালী নগরী ভেসে যেতে দেখা গেল। পুরো রাজ্য হতবাক। প্রাসাদের পুরনো গ্রন্থে লেখা, যখন মর্তে লোভ বাড়বে তখন আকাশপুরী জেগে উঠবে, যোগ্য হৃদয়কে ডাকবে, অযোগ্যকে ধ্বংস করবে। এক রাতে আশীর্বাদের বালক হঠাৎ জ্বলতে শুরু করে। তার ভেতর থেকে শোনা যায় এক রহস্যময় কণ্ঠ, কাঠুরিয়া, আলোকে বাঁচাতে চাইলে আকাশে এসো। স্বর্ণপক্ষীর আশীর্বাদে গৌরগঞ্জ রাজ্যে এখন সুখের জোয়ার। মাঠে মাঠে সোনালি ধান দুলছে, নদীর জল টলমল করছে, বাজারে ভিড়, মানুষের মুখে হাসি। কাঠুরিয়া আর সারসবউ এখন শুধু দুই সাধারণ মানুষ নয়, তারা গৌরগঞ্জের গর্ব, সাহস আর আশার প্রতীক। সেদিন ছিল পূর্ণিমার রাত। চারিদিক নিস্তব্ধ, আকাশে রূপলি চাঁদের আলো। রাজপ্রাসাদের চত্বরে যুবরাজ, কাঠুরিয়া আর সারসবউ বসে গল্প করছিল। কাঠুরিয়া, ভাবিনি কখনো তোমার মতো একজন মানুষ আমার রাজ্যের ইতিহাস বদলে দেবে। যুবরাজ, একজন মানুষ হিসেবে যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করেছি। শুধু ভাগ্য আমাকে একটু বড় পথে হাঁটিয়েছে, এই যা। আর পথে পথে বিপদও তো কম ছিল না। কখনো বিশাল মাছের পিঠ, কখনো অচেনা দ্বীপ, কখনো স্বর্ণপক্ষীর দ্বীপ। ভাবলেই এখনো গা শিউরে ওঠে। তবু তোমরা ফিরেছ, এটাই তো অলৌকিক। ঠিক তখনই হঠাৎ চারপাশের বাতাস থমকে যায়। প্রাসাদের দ্বীপগুলো একসঙ্গে কেঁপে ওঠে। দূরে কোথাও মৃদু বজ্রধ্বনি শোনা যায়, কিন্তু আকাশে মেঘের চিহ্নও নেই। ওটা ওটা কি? উত্তরের আকাশে এক বিন্দু সোনালি আলো জ্বলে উঠল। আলোটা ক্রমে বড় হতে লাগলো, আরো বড়, আরো উজ্জ্বল। তারপর যা দেখা গেল তা দেখে পুরো গৌরগঞ্জ স্তব্ধ হয়ে গেল। মেঘের বুকের ওপর ভেসে আসছে এক বিশাল সোনালী নগরী। আকাশ ছোঁয়া মিনার, ঝুলন্ত উদ্যান, স্ফটিকের প্রাসাদ, মেঘের উপর দিয়ে বয়ে চলা জলধারা, যা নিচে নামার আগেই কুয়াশা হয়ে মিলিয়ে যাচ্ছে। নগরীর চারিদিকে নীল বজ্রের বলয় ঘুরছে। এ আবার কেমন অলৌকিক জগৎ! এটা তো অসম্ভব। এ নগরী মাটির কোনো রাজ্যের নয়। নিশ্চয়ই এটা কিছু একটা ইঙ্গিত বহন করছে, কিন্তু কি? ঠিক তখনই কাঠুরিয়ার ঘরে রাখা স্বর্ণ আশীর্বাদের পালক হঠাৎ নিজে থেকেই আলো ছড়াতে শুরু করে। সেই পালক উড়তে উড়তে কাঠুরিয়ার কাছে ভেসে এলো। আর তারপর তার আলো সোজা উঠে গেল আকাশের সেই উড়ন্ত নগরীর দিকে। মুহূর্তের মধ্যে আকাশ কাঁপিয়ে এক রহস্যময় কণ্ঠ ভেসে এলো, গৌরগঞ্জের সাহসী পথিক, সময় এসেছে আবার পথ চলার। আকাশপুরী তোমাকে ডাকছে। সবাই স্তব্ধ। কাঠুরিয়া আর সারসবউ একে অপরের দিকে তাকায়। তাদের চোখে আবার সেই পুরনো অভিযানের আগুন জ্বলে ওঠে। নতুন রহস্যের দরজা খুলে যায়। আকাশে ভাসমান সেই সোনালী নগরী যত দ্রুত এসেছিল ততই দ্রুত ধীরে ধীরে মেঘের আড়ালে মিলিয়ে যায়। কিন্তু তার রেখে যাওয়া রহস্যের আলো যেন পুরো গৌরগঞ্জের বুক কাঁপিয়ে দিল। রাজপ্রাসাদের ভিতরে যুবরাজ, কাঠুরিয়া আর সারসবউয়ের চোখে ঘুম নেই। তিনজনই ছুটে এলো রাজপ্রাসাদের বহু পুরনো প্রাচীন গ্রন্থাগারে, যেখানে শত শত বছরের পুরনো পুঁথি, তাম্রলিপি আর রহস্যময় মানচিত্র যত্নে রাখা আছে। ঘরের মাঝখানে বড় পাথরের টেবিলে একের পর এক ধুলো জমা পুঁথি খুলে রাখা হলো। পিতার মুখে শুনেছি আমাদের পূর্বপুরুষেরা অনেক অলৌকিক ঘটনার কথা লিখে গেছেন।
এইসব পুঁথি কিন্তু কোনোদিন খুলে দেখিনি, কিন্তু আজ দেখার সময় হয়েছে। নিশ্চয়ই এর মধ্যে ওই ভাসমান নগরীর কোনো উল্লেখ আছে। স্বর্ণপক্ষীর আশীর্বাদের পালক আলো ছড়িয়েছে, তার মানে এই রহস্যের সঙ্গে সেই দ্বীপের কোনো যোগ আছে। একটি প্রাচীন তালপাতার পুঁথিতে আঁকা মেঘের ওপরে ভাসমান এক সোনালী নগরী, চারপাশে বজ্রের বলয়, সামনে ডানাওয়ালা ঘোড়া, আর নগরীর মাঝখানে উঁচু স্ফটিক মিনার। ছবির নিচে অদ্ভুত অক্ষরে কিছু লেখা। যুবরাজ সেই লেখা ধীরে ধীরে পড়তে লাগলো। যখন মর্তে লোভ বাড়বে, যখন আলোকে গ্রাস করবে ছায়া, তখন জেগে উঠবে আকাশপুরী। সে ডাকবে সেই হৃদয়কে যে সাহসী, নিঃস্বার্থ আর সত্য পথের পথিক। আর এই ডাক অমান্য করা মানে মৃত্যু। আর যাকে ডাকা হবে তাকে আলোর সংকেত দেওয়া হবে। আলোর সংকেত দেওয়া হবে? তার মানে ওই সোনালী পালকের আলো আমাদের সংকেত দিয়ে গেল। হ্যাঁ কাঠুরিয়া, এই সংকেত তোমাদের জন্যই ছিল। তোমাদের যেতে হবে কাঠুরিয়া, সারসবউ, তোমাদের যেতে হবে। কিন্তু কিন্তু আমাদেরই কেন ডাকছে? যিনি ডাকছেন তিনিই জানেন। শুধু একটাই কথা জানি, তোমাদের যেতে হবে। ঠিক তখনই টেবিলের ওপর রাখা স্বর্ণ আশীর্বাদের পালক আবার চলে উঠল। এবার তার আলো গিয়ে পড়ল পুঁথির এক কোণে, যেখানে আগে কিছু দেখা যাচ্ছিল না। সেখানে ধীরে ধীরে ফুটে উঠল একটি মানচিত্র, মেঘের সিঁড়ি আঁকা, তার উপরে লেখা আকাশের পথ খুলবে পূর্ণিমার দ্বিতীয় রাতে, আর নিচে এক লাইন, কিন্তু সাবধান, আকাশপুরীতে সবাই অতিথি হয়ে যায় না, কেউ কেউ বন্দী হয় চিরকালের জন্য। দ্বিতীয় পূর্ণিমার রাত। সন্ধ্যা নামতেই গোরগঞ্জের আকাশে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। তারাগুলো যেন স্বাভাবিকের চেয়ে বেশি উজ্জ্বল, বাতাসে কেমন এক মিষ্টি শীতলতা, আর দূরে পাহাড় চূড়ার দিকে মেঘগুলো ঘূর্ণি খেয়ে এক জায়গায় জমাট বাঁধছে। যুবরাজ আগেই সৈন্য পাঠিয়ে পাহাড়ের পথ পরিষ্কার করিয়ে নিয়েছিলেন, কিন্তু তিনি নিজে আজ অদ্ভুতভাবে চুপচাপ। তার চোখে উদ্বেগ, কারণ তিনি জানেন আবার এক বিপজ্জনক অভিযানে যাচ্ছে কাঠুরিয়া আর সারসবউ। একটি ছোট্ট থালাতে শুকনো খাবার, জল, আগুন জ্বালানোর চকমকি পাথর, কিছু ঔষধি গাছের শিকড় আর স্বর্ণ আশীর্বাদের পালক, সব গুছিয়ে নিলেন যুবরাজ নিজ হাতে। আগের বার সমুদ্র তোমাদের পরীক্ষা নিয়েছিল, এবার আকাশ ডাকছে। আমি জানি না ওপারে কি আছে, কিন্তু একটা কথা জানি, তোমরা ফিরবে। আপনার বিশ্বাসই আমাদের শক্তি, যুবরাজ। যদি আমরা ফিরে আসতে পারি, তাহলে সেই গল্প সব বলবো যুবরাজ। যাবার সময় এমন কথা বলতে নেই সারসবউ। যদি কেন বলছো? তোমরা নিশ্চয়ই ফিরবে, আর তোমাদের মধ্যে সেই সাহস আছে। আর তা না হলে আকাশপুরী তোমাদের ডাকতো না। এখন চলো, না হলে সময় চলে যাবে। রাত গভীর হল। কাঠুরিয়া আর সারসবউ পাহাড় চূড়ায় এসে দাঁড়ালো। চারিদিকে নীরবতা, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। হঠাৎ তাদের হাতে থাকা স্বর্ণ আশীর্বাদের পালক তীব্র আলো ছড়াতে শুরু করল। আলোটা সোজা আকাশে উঠে গেল। মুহূর্তে মেঘের বুক চিরে নেমে এলো এক আশ্চর্য দৃশ্য। মেঘ দিয়ে তৈরি এক বিশাল সিঁড়ি, প্রতিটি ধাপ রূপলি আলোয় চলছে। ধাপের চারিপাশে নীল বিদ্যুৎ নাচছে, কিন্তু সেই বিদ্যুতে ভয় নেই, বরং এক অলৌকিক দীপ্তি। সিঁড়িটা মেঘ ভেদ করে উঠছে আকাশের অনেক ওপরে, যেখানে চোখেও শেষ দেখা যায় না। এই যেন স্বপ্ন। এমন মায়াবী দৃশ্য আগে কখনো দেখিনি স্বামী। স্বপ্ন না হলে
এত সুন্দর হতে পারে? এবার চলো আমাদের যাত্রা শুরু করি। তারা প্রথম ধাপে পা রাখতেই নিচের পৃথিবী ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। গৌরগঞ্জ ছোট হয়ে গেল। মেঘের ভিতর দিয়ে উঠতে উঠতে চারপাশে ঝলমলে আলোর মতো মাছের মতো কিছু উড়ে যেতে লাগলো। কোথাও রামধেনুর মতো সেতু, কোথাও তুলোর মতো সাদা দ্বীপ ভেসে আছে। দেখো, মেঘের উপর কত সুন্দর ফুল ফুটেছে। আর ওই দেখো, ওটা কি পাখি নাকি আলো? এমন রূপ, এমন মায়া দেখে আমার খুব ভালো লাগছে। জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে। ঠিক তখনই হঠাৎ সিঁড়িটা কেঁপে উঠল। চারিপাশের আলো নিভে আসতে লাগলো। সামনের সাদা মেঘ কালো হয়ে গেল। তার ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল কালো ডানাওয়ালা ঘোড়া। তার চোখ দুটো নীল আগুনের মতো জ্বলছে। ডানার ঝাপটায় বজ্রপাত হচ্ছে। তার পিঠে বসে আছে এক মুখ ঢাকা যোদ্ধা, হাতে লম্বা বর্ষা। সে বজ্রকণ্ঠে বলল, থামো! আকাশপুরীর পথে কারা উঠছো? পরিচয় দাও, নইলে এখানেই পতন হবে তোমাদের। কালো ডানাওয়ালা ঘোড়াটি মেঘের ওপর খুঁড় রাখতেই চারিদিকে বিদ্যুতের রেখা ছুটে গেল। তার নিঃশ্বাস থেকে বেরোচ্ছে ধোঁয়ার মতো নীল আগুন। পিঠে বসে থাকা মুখ ঢাকা যোদ্ধার শরীরে রূপলি বর্ম, কাঁধে বজ্রচিহ্ন, হাতে দীপ্তিমান বর্ষা। তার চোখ দুটো মুখোশের আড়াল থেকেও জ্বলছে। মেঘ সিঁড়ির পথ একেবারে আটকে গেল। উত্তর দাও, তোমরা কি লোভে এসেছো? ক্ষমতার আশায় এসেছো নাকি নাকি আকাশপুরীর গুপ্তধনের লালসে? আমরা কোনো ধনরত্নের লোভে আসিনি। আমাদের ডাকা হয়েছে, তাই এসেছি। যদি কারো উপকারে আসতে পারি তবেই আমাদের যাত্রা সার্থক। ওরম সবাই মুখে ভালো কথা বলে, কিন্তু তোমাদের প্রমাণ দিতে হবে। প্রমাণ চাও? আমরা সমুদ্রের মৃত্যু ফাঁদ পেরিয়ে ফিরেছি। নিজেদের প্রাণের চেয়ে রাজ্যের মঙ্গলকে বড় ভেবেছি। যদি সন্দেহ থাকে, আমাদের হৃদয় দেখো। একথা বলতেই কাঠুরিয়ার হাতে ধরা স্বর্ণ আশীর্বাদের পালক উজ্জ্বল হয়ে উঠল। তার আলো ছুঁয়ে গেল প্রহরীর বর্ষা। মুহূর্তে বর্ষার মাথায় বজ্রের বদলে ফুটে উঠল সোনালি আভা। প্রহরী যেন কেঁপে উঠল। সে ধীরে ধীরে মুখোশ খুলল। তার মুখ মানুষের মতো নয়, উজ্জ্বল, শান্ত, দেবতুল্য। কপালে নীল রত্ন জ্বলছে। স্বর্ণ আশীর্বাদের চিহ্ন? তাহলে ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে? কোন ভবিষ্যৎবাণী? যেদিনে মর্তলোক থেকে দুই নির্মল হৃদয়ে আকাশের আহ্বানে সাড়া দেবে, সেই দিন আকাশপুরীর ভাগ্য বদলাবে। আকাশপুরীর ভাগ্য বদলাবে? আকাশপুরীতে কি বিপদ হয়েছে? আকাশপুরীর হৃদয় দিব্য মেঘমণি চুরি গেছে, আর সেই শক্তি ছাড়া আমাদের নগরী ধীরে ধীরে আকাশ থেকে নিচের দিকে নামতে শুরু করেছে। মেঘ শুকিয়ে যাচ্ছে, আলোর নদী থেমে যাচ্ছে, আর ওই উড়ন্ত অশ্বগুলো দুর্বল হয়ে পড়ছে। দিব্য মেঘমণি চুরি গেছে? কে চুরি করেছে? এক অন্ধকার জাদুকর, নাম তার মেঘাসুর। সে থাকে বজ্র পর্বতের ওপারে কালো মেঘের দুর্গে। ঠিক তখন দূরের আকাশে বজ্র চমকাল। কালো মেঘের ভিতরে এক বিশাল ছায়ামূর্তি চোখ খুলল। তার হাসির শব্দে আকাশ কেঁপে উঠল। আপনি কে? আর এখন আমাদের কাজ কি? আমি বিদ্যুৎবীর, আকাশপুরী রক্ষক। আমার সঙ্গে চলো, রানী তোমাদের জন্য অপেক্ষা করছেন। উনি তোমাদেরকে সব বুঝিয়ে বলবেন। পরবর্তী এপিসোড দেখার জন্য চোখ রাখুন অ্যানিমেটরি চ্যানেলের পর্দায়।